ডাক্তারদের লাখ চেষ্টা করেও অনির্বাণের পক্ষ থেকে কোনো রেসপন্স না পাওয়ায় এবার হাল ছেড়ে দিতে সকলে বাধ্য হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডক্টররা যখন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে বলতে থাকে যে দেখুন ওনার পেটে যথেষ্ট পরিমাণে পয়জন পাওয়া গেছে, আর সেই সকল পয়জন ওয়াশ করার শর্তেও আমরা এখনই কোনো কিছু আপনাকে বলতে পারছি না, কারণ ওনার যথেষ্ট পরিমাণে কন্ডিশন ক্রিটিক্যাল, আর অনেকটা ঘন্টা পেরিয়ে যাওয়ার ফলে আমাদের কাজে যথেষ্ট পরিমাণে ব্যাঘাত ঘটেছে। আর সার্থক, আপনি নিশ্চয়ই গোটা বিষয়টা বুঝতে পারছেন, আপনি একজন ডক্টর হিসেবে আপনি নিশ্চয়ই ওনাদেরকে ভালো ব্রিফ করতে পারবেন। তখন এই কথা বলে আমার রাই বলতে থাকে যে সার্থক কোনো কিছু আমার কাছ থেকে লুকোনোর একদম চেষ্টা করবে না, তা সত্ত্বেও সেটাই বলবে কী হয়েছে অনির্বাণকে ফেরার কোনো রকম কোনো চান্সেসই নেই। তখন সার্থক বলতে থাকে যে দিদি ভাই, আপনি হাল ছাড়বেন না, আসলে আমরাও আমাদের মতন করে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও একটা কথা আসলে না বললেই নয়, প্রায় আশা না রাখলেই ভালো, কারণ আমার মনে হয় না যে অনির্বাণ দাদাভাইকে আর আমরা বাঁচাতে পারবো, কারণ যে পরিমাণে ওনার কন্ডিশন ক্রমাগতভাবে ডিটেরিওরেট করে যাচ্ছে, তার ফলে আমরা এতটুকুই অন্তত আপনাকে বলতে পারি যে খুব শীঘ্রই একটা খারাপ সংবাদ আপনারা শুনতে পারবেন। এই কথা বলার মতো স্রোত বলতে থাকে যে স্যার, আপনি এই কথাটা কী করে আমার দিদিভাইয়ের সামনে বললেন বলুন তো? যেখানে কিনা আপনি আশার আলো জাগাবেন, সেখানে কিনা আপনি আমাদেরকে নিরাশ করে দিচ্ছেন। তখন সার্থক বলতে থাকে যে দেখো, হাজার হোক আমি তোমাদের ফ্যামিলি মেম্বার হলেও স্রোত এই জিনিসটা ভুলে গেলে চলবে না যে আমি একটা ডক্টর, আর ডক্টর হিসেবে আমার প্রফেশনালিজমে কোনো রকম কোনো প্রশ্ন আসুক সেটা আমি মোটেও চাই না। আমার যেটা বলার আমি সেটা ক্লিয়ারলি বলে দিলাম, এখন বাকিটা তোমাদের উপরে। তখন রাই বলতে থাকে যে না, তোমরা সকলে মিলে আশা ছেড়ে দিল, আমি এত সহজে হাল ছাড়বো না, যে করেই হোক না কেন আমি আমার সিঁদুর অবশ্যই রক্ষা করব, আর সেটা যেভাবেই হোক না কেন প্রয়োজনে আমি আমার জীবনে বাজি লাগিয়ে দেবো, কিন্তু তার সত্ত্বেও অনির্বাণকে আমি কোনো কিছু হতে দেবো না। ঠাকুর এতটা নিষ্ঠুর কোনো মতেই হতে পারে না আমার সাথে, কারণ ঠাকুর আমি তোমার কী ক্ষতি করেছি যে তুমি আমার স্মৃতি সিঁদুরটা আমার কাছ থেকে এরকম করে কেড়ে নেবে বলো তো? অনির্বাণের তো কোনো দোষ ছিল না, আমার কারণে আজকে অনির্বাণ এরকমভাবে নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিয়েছে, তাই আমি ওকে যে করেই হোক না কেন বিপদের হাত থেকে রক্ষা করবো। দিকে কথা বললাম আমার রাই যখন মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলতে থাকি যে আজকে যদি তুমি আমার বিশ্বাসটাকে চিরতরে বিষিয়ে দাও, তাহলে আর কোনো দিনও আমি তোমাকে পুজো দিব না, আর কোনো দিনও আমি তোমার উপরে বিশ্বাস করব না। আমি শুধু এটাই মনে রাখবো যে তুমি একটা নিষ্ঠুর পাথর মাত্র, এছাড়া কোনো কিছুই না, যে কিনা কাটো ডাকে কোনো রকম কোনো সাড়া দেয় না। তখন রাইয়ের মা বলতে থাকে যে মারে এরকম করে কথা বলিস না, তাহলে ঠাকুরের রুষ্ট হবে। তখন রাই বলতে থাকে যে মা, ঠাকুর আমাকে কী দিল বলো তো? এই জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা, আমার বাবাকে প্রথমে আমার কাছ থেকে কেড়ে নিল, তারপরে এখন আমার স্বামীকেও আমার কাছ থেকে কেড়ে নেবে, তাহলে আমি এই জীবনে কী পেলাম বলো? তাহলে আমি ঠাকুরের কাছে এরকম করে নালিশ দেবো না তো কী করবো বলো? ওদিকে পুরোহিত মশাই বলতে থাকে যে দেখ মা, এরকম করে ঠাকুরকে দোষারোপ করিস না, ঠাকুর হয়তো বা ভালোবাসার মানুষদেরকে নিজেদের কাছ থেকে কেড়ে নেওয়ার বিনিময়ে তোদের ভালোবাসাটাকে পরীক্ষা করে, তাতে আর যাই হোক না কেন এতটুকু অন্তত আমার কথায় বিশ্বাস রাখ যে তোদের ভালোবাসাটা আরও বেশি মজবুত হবে, যে কেউ এসে তোদের ভালোবাসাটাকে ভেঙে দিতে পারবে না, এতটা ঠুমকোও হবে না। তখন রাই বলতে থাকে যে ঠাকুর মশাই, আমি তাহলে কী করতে পারি? আমার হাজব্যান্ডকে যে করে হোক না কেন আমাকে বাঁচাতে হবে, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে কিন্তু আমি তো আশা ছাড়তে পারি না। তখন ঠাকুর মশাই রাইয়ের হাতে হঠাৎ করে একটা ফুল ধরিয়ে দিয়ে বলতে থাকে যে এই ফুলটা তোর স্বামীর মাথায় একবার ছুঁয়ে দে, দেখবি ঠাকুরের আশীর্বাদে তোর স্বামী একদম সেরে উঠবে। তখন এই কথা বলা আমরা রায় এক মুহূর্ত অপেক্ষা না করে যখন অনির্বাণের কাছে পুজোর ফুলটা নিয়ে যায়, তারপরই হয় মিরাক্কেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।